সময়টা ছিল জানুয়ারি মাসের কোনো এক ঘন কুয়াশায় ঘেরা দিনের কথা, যখন চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল। চারপাশের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। এমন সময় এক টুকরো মেঘ উড়ে উড়ে বনের চারদিকটা ঘুরে দেখছিল। ওরে বাবারে, এত কষ্ট হচ্ছে! এত ঘন কুয়াশায় যে গাছটা ছিল তা তো আমি দেখতেই পাইনি। এবার কি হবে আমার? আমি তো এখান থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই পারছি না। মেঘ কাটা ঝোপ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে, আর অবশেষে মেঘ নিজেকে রক্ষা করতে পেলেও মেঘের এক টুকরা সেই ঝোপেই থেকে যায়। উফ বাবা, নিজেকে তো রক্ষা করলাম, কিন্তু আমার ওই টুকরো তো থেকেই গেল। কি করে ছাড়াবো আমি এখন? এই টুকরো ফেলে রেখে তো চলেও যেতে পারছি না। মেঘ পড়ে যায় মহা চিন্তায়। মেঘ কি করবে না করবে বা কার কাছে সাহায্য নেবে সে বুঝে উঠতে পারছিল না। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। উফ বাবা, আশেপাশের কোনো কিছুই তো স্পষ্ট দেখতে পাচ্ছি না। আরে ওই দূরে ওসব কি দেখা যাচ্ছে? এসব একটু বেশি সাদা মনে হচ্ছে। যাই তো কি দেখি তো। এ কি মেঘ, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আর বলো না পাখি, মহা বিপদে পড়ে গেছি। এরপর মেঘ সুখী পায়রাকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, আমি তোমার বাকি অংশটা মুক্ত করে দিচ্ছি। এই তো, এবার আমি পরিপূর্ণ। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমাকে আজকে সত্যিকারের বন্ধুত্বের প্রমাণ দিলে। বন্ধু বলে যখন ডাকলে তাই ধন্যবাদ দিতে হবে না মেঘ। এখন থেকে আমরা অনেক ভালো বন্ধু হয়ে গেলাম। এবার চলে যাও, শীত বেশি পড়ছে। তাদের দুজনের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর দুজন দুজনের গন্তব্যে চলে যায়। আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই, আমি শুধু অল্প স্বল্প বনের দৃশ্য ছবি আঁকতে পারি। আমি পাখিদের ছবি ভালো আঁকতে পারি না, তাই আমি রাজকুমারীর ছবি আঁকতে পারবো না। না বাবা না, তুমি কিছুতেই ওই কালুকে ক্ষমা করবে না। এই কালুকে না আমার মতো সুন্দরী রাজকুমারীর ছবি আঁকতে পারবে না। ওকে তো এবার শাস্তি পেতেই হবে। ঠিক বলেছিস রে মা, আমার মেয়ে হলো সব থেকে সুন্দরী। এই বনে আমার মেয়ের থেকে সুন্দরী কেউ নেই। আর এই কালু কিনা ছবি আঁকতে পারবে না। প্রহরী, প্রহরী, বন্দি করো এই কালুকে। রাজু টোনার কথায় প্রহরী কালুকে কারাগারে নিক্ষেপ করে, আর কালু কাঁদতে থাকে। রাজকুমারী, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। ছি, কি বিচ্ছিরি দেখতে। আই দাসী আই, তোমাকে না বলেছি এভাবে নোংরা ভাবে আমার রুমে আসবে না? তাহলে কেন এসেছো শুনি? আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আমি আর এমন ভুল কখনো করব না। না, এমন বিশ্রী পাখির স্থান এই প্রাসাদে হবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। দাসী অনেক ক্ষমা চাইতে থাকে, কিন্তু অহংকারী টুনির মনে কোনো মায়া হয় না। টুনি গরিব দাসীকে কাজ থেকে তাড়িয়ে দেয়। ছোট্ট একটা কাজ করে তো এতদিন সংসার চালালাম, এবার আমি কি করে সন্তানদের মুখে খাবার জোগাবো? আমার সন্তানরা মনে হয় না খেয়ে থাকবে। এ কি দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দাসী কাকুলির কথায় আরো কাঁদতে থাকে, আর তাকে সবটা খুলে বলে। কেঁদো না দিদি, কেঁদো না। কি আর করবে বলো, ওই রাজা আর তার মেয়ে তো কালুকেও বন্দি করে রেখেছে। জানি না কালু এখন কি অবস্থায় আছে। আমিও মেয়েকে নিয়ে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছি। তুমি দেখো, ওদের ঠিক একদিন অহংকারের পতন হবে। এবার আমি আসি দিদি, আমাকে আবার বনে নতুন কাজ খুঁজতে হবে। এরপর তারা চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন টুনি আরো অহংকারী হয়ে ওঠে। টুনি যখন যাকে পেত তাকেই শাস্তি দিত, এমনকি টুনি তার থেকে সুন্দরী পাখিকেও সহ্য করতে পারত না। আরে, আমার মেঘ বন্ধুর সাথে দেখা করার কথা তো আমি ভুলে গিয়েছিলাম। যাই, নদীর পাড়ে নিশ্চয়ই আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। সুখী মনের সুখে ছুটে চলে নদীর পাড়ে মেঘ বন্ধুর সাথে দেখা করতে। আরে বন্ধু, তুমি এখন এলে বুঝি? আসলে বন্ধু, অনেক কাজ ছিল তো, আর কাজের চাপে আমি তো তোমার সাথে দেখা করার কথা ভুলেই গিয়েছিলাম। বুঝেছি বন্ধু, তবে বন্ধু তোমাদের পাখিদের এলাকায় সবাই এত চুপচাপ থাকে কেন? কেন আবার? আমাদের বনের রাজকুমারী টনির রূপের ভীষণ অহংকার, তাই রাজকুমারী আর রাজা মিলে যখন যাকে ইচ্ছে শাস্তি দেয় বিনা অপরাধে। আরে, এটা তো খুবই খারাপ কাজ। তবে বন্ধু, তুমি মন খারাপ করো না, চলো আমরা উড়ে বেড়াই।
মেঘ আর সুখী পায়রা হাসতে থাকে আর নদীর ওপর দিয়ে উঠতে থাকে। তাদের দেখলেই মনে হচ্ছিল তারা হলো সব থেকে সুখী পাখি, তাদের মনে কোনো কষ্ট নেই। আরে এভাবে কে হাসছে? দূরের ওই সাদা পাখিটা না? এ মা, ওকে তো আমার থেকে বেশি সুন্দর লাগছে। না না, আমার থেকে বেশি সুন্দর পাখি থাকলে তো সবাই আমাকে দেখে হাসবে। বাবা বাবা, তুমি কালকে ওই পাখিকে আমার কাছে ধরে এনে দাসী বানিয়ে দিবে, ও হবে আমার দাসী। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যা বলেছিস তাই হবে। তোমরা বাবা মেয়ে মিলে এমন অনাচার করো না, সৃষ্টিকর্তা যে রাগ করবে। উফ মা, তুমি থামবে? এত জ্ঞান দিতে এসো না তো। টুনির রাগে ফুঁসতে থাকে আর পরদিন প্রহরী রাজার কথা মতো সুখী পায়রাকে ধরে নিয়ে আসে। এ কি, তোমরা আমাকে ধরে নিয়ে এলে কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই আজ থেকে আমার দাসী হয়ে থাকবি, আমার সব কাজ করবি, এই প্রাসাদ থেকে বের হতে পারবি না। সুখী ভীষণ কাঁদতে থাকে। এভাবেই অহংকারী টুনি দিন দিন আরো অহংকার করত, কিন্তু পাখিরা ভয়ে কোনো প্রতিবাদ করতে পারত না। একি, আজ কতদিন হয়ে গেল, কিন্তু সুখী বন্ধু আসে না কেন? সুখী বন্ধুর কোনো বিপদ হলো না তো? না না, আমাকে আজকে বনে যেতে হবে। মেঘ তার বন্ধুর জন্য ছুটে চলে আসে বনে, কিন্তু কোথাও সুখী পায়রাকে দেখতে পায় না। এই যে পাখি, তুমি কি আমার বন্ধু সুখী পায়রাকে দেখেছো? হ্যাঁ, সুখীকে আর দেখবে কি করে? সুখীকে তো ওই অত্যাচারী রাজকুমারী টুনি ধরে নিয়ে গিয়ে তার দাসী বানিয়ে রেখেছে। বুঝেছি, ওই অহংকারী রাজা আর তার মেয়ে বড্ড বার বেড়েছে। ওরা অন্যায় করতে করতে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা বুঝতেই পারছে না। ছাড়বো না, কিছুতেই আমি ওদেরকে ছাড়বো না। কত সুন্দর ফুলগুলো। শয়তান পাখি, তুই ভুলে গিয়েছিস এতদিন থেকে বনে অনেক অন্যায় করেছিস, আর এখন মনের সুখে বাগানে আছিস। পাখিদের মনে কষ্ট দিয়ে তোর মনে কোনো অনুতপ্ত নেই, তাই না? তোদের আজ উচিত শিক্ষা দেব, শয়তান পাখি। তোমার সাহস কি করে হয় আমার মতো রাজকুমারীকে শাস্তি দিতে চাও? তোমাকে তো এবার। শয়তান পাখি, তুই ভুলে গিয়েছিস ক্ষমতা যেখানে সেখানে দেখাতে নেই। দেখ এবার অন্যকে কষ্ট দিলে কি হয়। এ কথা বলে মেঘ টুনি আর রাজুর উপর ভীষণ বৃষ্টি ছড়াতে থাকে, আর টুনি ও রাজু তো না শীতে থরথর করে কাঁপতে থাকে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার ভীষণ শীত করছে বাবা। বৃষ্টি থামাও মেঘ, বৃষ্টি থামাও। বাবা, তুমি মেঘকে বৃষ্টি থামাতে বলো। আমি কি বলবো রে মা, আমার নিজেরও যে ভীষণ শীত করছে। এই কনকনে শীতে কিনা বৃষ্টি। জি, ভীষণ কষ্ট হচ্ছে তাই না? আর তোরা যখন দিনের পর দিন অন্যদের সাথে অন্যায় করছিস তখন পাখিদের ভরসা থাকে বনের প্রধানের উপর, আর তোরা কিনা ভরসা না করে জুলুম করছিস। এবার দেখবি এই মেঘের রাত। আমাদের ভুল হয়েছে মেঘ, আমরা কারোর প্রতি জুলুম আর করব না। আমি কখনো আর রূপের অহংকার করব না, প্রত্যেক পাখিকে সম্মান করব। আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ মেঘ, তুমি ক্ষমা করে দাও। আমিও আর আমার মেয়েকে কোনো অন্যায় করতে দিব না। আজ পর্যন্ত যত পাখিকে বন্দি করেছি তাদের সবাইকে মুক্ত করব। এবার তুমি বৃষ্টি থামাও। রাজু টোনা আর টুনি মিলে মেঘের কাছে ভীষণ কাঁদতে থাকে, আর তাদের অহংকারের জন্য অনুতপ্ত হয়। এরপর মেঘের মায়া হয়, আর মেঘ তাদের ক্ষমা করে বৃষ্টি থামিয়ে দেয়। এক্ষুনি শরীর মুছে ফেলতে হবে। বাবা, তুমি এক্ষুনি গিয়ে বন্দি পাখিদের মুক্ত করে দাও। এরপর ওরা কক্ষে চলে যায়, আর কিছুক্ষণ পর তারা বন্দি পাখিদের মুক্ত করে দেয়। এরপর থেকে পাখিরা এক অত্যাচারী রাজা আর তার মেয়ের হাত থেকে মুক্তি পায়। দেখলে তো বন্ধুরা, আমাদের অহংকার করা একদম ঠিক নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কত বছর পর আমার ঘুম ভাঙলো, এখন আর কেউ আমার সাথে পারবে না। আমি সবকিছু ধ্বংস করে দেব। আমি এই পৃথিবীর সব
তাড়াতাড়ি এসো, দেখে যাও আমি দুটো ডিম দিয়েছি। টুনি এভাবে চিৎকার করে টোনাকে ডাকতে থাকে। টুনির এমন চিৎকার শুনে টোনা ছুটে তার কাছে চলে আসে। টোনা, তুমি এসেছো? দেখো আমি দুটো ডিম দিয়েছি, এই ডিম ফুটে আমার লক্ষ্মী সোনারা বের হবে। টুনি, সত্যি আজ আমি খুব 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 খুশি। তুমি দুটো ডিম দিয়েছো, এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারে না। দাঁড়াও টুনি, আমি তোমার জন্য শিমুলের তুলা নিয়ে আসি। তুমি তো ডিমে তা দিবে, নরম জায়গা খুব প্রয়োজন। আমি এক্ষুনি আসবো টুনি, এক্ষুনি আসবো। এই বলে টোনা শিমুল গাছের উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টোনা তার গন্তব্যে পৌঁছে যায়। যেগুলো তুলা কুড়িয়ে পেলাম তাই হবে, এখন এগুলো নিয়ে বাসায় যেতে হবে। এরপর টোনা তুলাগুলো নিয়ে তার বাসায় চলে আসে। টোনা তুলাগুলো টুনির বিছানায় সুন্দর করে বিছিয়ে দেয়। তার উপর টুনি বসে তার ডিমে তা দিতে থাকে। টুনি, আমার যে আর ধৈর্য কোলাচ্ছে না। কবে যে আমার ছানারা ডিম ফুটে বের হবে, কবে যে তাদের ফুটফুটে মুখগুলো দেখতে পাবো। ইস, কত আনন্দটাই না লাগছে আমার। একদম ঠিক বলেছো টোনা, কিন্তু কি করব বলো? আর কয়েকটা দিন গো, আমাদের সন্তানেরা আমাদের মুখ উজ্জ্বল করে ফিরে আসবে। এভাবেই টুনি আর টোনা নিজেদের মাঝে কথা বলতে থাকে। আর টুনি তার ডিমে তা দিতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি, তুমি বাড়ির বাইরে বের হবে না। বাইরে কিন্তু জীবজন্তুর উৎপাত খুব বেড়েছে। তুমি ডিমগুলোর দেখাশোনা করো আর তা দাও। আমি কাজ শেষ করে তোমার জন্য সুস্বাদু অনেক ধরনের ফল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি দেখে শুনে চলাফেরা করো। এরপর টোনা তার কাজের জন্য বেরিয়ে পড়ে। এই তো অনেকগুলো ফলের গাছ দেখা যাচ্ছে, এখান থেকে কিছু ফল আমার টুনির জন্য নিয়ে যাই। এই বলে টোনা ফল গাছ থেকে ফল নিতে থাকে। টোনা কিছু ফল নিয়ে তার বাসায় ফিরে আসে। টুনি, এই নাও, তোমার জন্য ফল নিয়ে এসেছি। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। নাও নাও টুনি, খেয়ে নাও দেখি। এরপর টুনি ফলগুলো খেয়ে নেয়। আর হঠাৎ তারা অনুভব করতে পায় এ কি টোনা, আমাদের ঘর এভাবে কাঁপছে কেন? ভূমিকম্প হলো নাকি গো? না না, এটা তো ভূমিকম্প হতে পারে না। বাইরে কিছু চিৎকারও শোনা যাচ্ছে। দেখতে হবে বাইরে কি হচ্ছে। এ কি, বনের সবাই এভাবে ছোটাছুটি করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। টোনা টোনা, বাঁচতে চাইলে এখান থেকে পালা। এক বজ্জার ডাইনি আমাদের বনে এসেছে, সবার ঘর বাড়ি গাছপালা সব ভেঙে ফেলছে। কি বলছো কি তোতা দাদা? তবে কি এই ডাইনি আমাদের বাড়িও ভেঙে দিবে? না না, তো আমি হতে দিব না। টনি, আমরা এই ডাইনির সাথে লড়তে পারবো না। চল তোরা, আমরা এই বন থেকে পালিয়ে যাই, নয়তো মরে ভূত হয়ে থাকতে হবে। না না, আমি আমার ডিমগুলো রেখে কোথাও যাব না। আমি ডাইনিকে বোঝাবো। হ্যাঁ, আমি যে করেই হোক আমাকে ডাইনিকে বোঝাতেই হবে। টুনি, তোমার কি মাথা খারাপ হয়েছে? ডাইনির সামনে গেলেই তো আমাদের খপ করে ধরে গপ করে খেয়ে নিবে। ডাইনির সামনে যাওয়া একদমই ঠিক হবে না। আমি তবুও যাবো টোনা, তুমি আমার সাথে এসো। এরপর টুনি আর টোনা সাহস করে ডাইনির সামনে গিয়ে দাঁড়ায়। দাঁড়াও ডাইনি, তুমি এসব অন্যায় করতে পারো না। আমাদের ঘর বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় থাকবো? তুমি সবার বাড়ি ভেঙে দিয়েছো, কিন্তু আমার বাড়ি তোমাকে কিছুতেই ভাঙতে দিব না। তোর এত বড় সাহস! সামান্য পাখি হয়ে আমাকে অন্যায় শেখাচ্ছিস? আমি হচ্ছি পৃথিবীর সবথেকে শক্তিশালী। আমার সাথে সামান্য পাখিদের কথা বলার কোনো সাহস নেই। এরপর ডাইনি এসব বলে যেই না টুনিদের দিকে জাদু ছড়ে মারে, অমনি টুনিরা সেখান থেকে উড়ে গাছের ডালে বসে। তোরা আমার হাত থেকে পালাবি কোথায়? না ডাইনি, না না না, ডাইনি তুই আমার ডিমগুলো খেতে পারিস না। আমার ডিম। ডাইনি টুনির কোনো কথা না শুনেই ডিমগুলো খপ করে নিয়ে গপ করে খেয়ে ফেলে। আর টুনি জোরে জোরে কান্না করতে থাকে। হায় হায় রে, ডাইনি আমার সব শেষ করে ফেললো। আমার ডিম। টোনা, আমার ডিম ফিরিয়ে এনে দাও, আমায় ফিরিয়ে এনে দাও। আমি সবকিছু ভেঙে চুরমার করে দেব, কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। টুনি, তুমি এত
ভেঙে পড়ো না গো, যা হবার তা তো হয়ে গেছে। এখন আমাদের ওই ডাইনিকে সাহায্য করতেই হবে। ওই ডাইনির সাথে শক্তি দিয়ে লড়াই করতে পারবো না আমরা। লড়াই করতে হলে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমার চেনা জানা বুদ্ধিমান একজন আছে, চলো আমরা তার কাছেই যাই। ঠিক আছে, তবে তাই চলো। এরপর সবাই শালিকের চেনা সেই বুদ্ধিমানের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আমি জানি তোমরা এখানে কিসের জন্য এসেছো। বদমাইশ ডাইনি আমাদের পুরো বন চুরমার করেছে। আমাকে ওই ডাইনিকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে, ওর দুর্বলতা কোথায়। ডাইনির দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের ওকে সাহায্য করতে হবে। আচ্ছা ঠিক আছে রাজু দাদা, তবে আর দেরি করো না। এসব বলে সবাই যেই না বের হবে তখনই এক ইঁদুর ছুটতে ছুটতে তাদের কাছে চলে আসে। কি হয়েছে ইঁদুর দাদা, তুমি এভাবে ছুটে আসলে যে? আমি শুনতে পেলাম আমাদের বনে নাকি এক উপকারী গাছ আছে। উপকারী গাছের কাছে যে সাহায্য চায় তাকে সাহায্য করে। তা আমি ভাবলাম আমরা সবাই যদি উপকারী গাছের কাছে সাহায্য চাই, নিশ্চয় আমাদেরকে সাহায্য করবে। তুমি সত্যি বলছো তো? আমি সত্যি মিথ্যা জানি না। আমি আসার পথে এক তান্ত্রিক বাবার মুখে শুনতে পেয়েছি, শোনার সাথে সাথে ছুটে তোদের এখানে এলাম। ঠিক আছে, তাহলে চলো সবাই সেই উপকারী গাছ খুঁজে বের করি। এরপর তারা সবাই উপকারী গাছ খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পার হয়ে যায়। তোমরা এভাবে কি খুঁজছো? কে কে কথা বললো? তোতা দাদা তুমি? না, আমি কথা বলতে যাব কেন? কেউ যদি না বলে তাহলে বললোটা কে? আরে আমি কথা বলেছি, তোমরা এদিকে তাকাও। তার মানে তুমি সে উপকারী গাছ। আমরা তো তোমাকে খুঁজছিলাম। তোমরা তোমরা আমাকে কেন খুঁজছিলে? বলো, আমি তোমাদের কি সাহায্য করতে পারি? এরপর সবাই উপকারী গাছকে সব কথা খুলে বলে। তোমরা এক কাজ করো, ডাইনিকে যেভাবেই হোক আমার কাছে নিয়ে এসো। বাকি কাজ আমি নিজেই করব। উপকারী গাছের কথা মতো বনের সবাই ডাইনির কাছে চলে আসে। ডাইনি, তুই একটা বদমাশ, তোকে দেখতে একদম কুৎসিত লাগে, তুই একটুও ভালো না। ডাইনি, তুই কোনোদিন তোর চেহারা আয়নায় দেখেছিস? তোর থেকে অন্যান্য ডাইনিরা দেখতে অনেক সুন্দর। তাছাড়া তোর তো কোনো শক্তি নেই। তোর যদি সত্যি শক্তি থাকে তবে আমাদেরকে ধরে দেখা দেখি। তোরা আমাকে অপমান করছিস? তোদের সাহস তো খুব বেড়েছে। তোদেরকে ধরা আমার বাঁ হাতের খেল। বনের সবাই উড়ে উপকারী গাছের দিকে যেতে থাকে, আর তাদের ধরার জন্য ডাইনি পিছু পিছু ছুটতে থাকে। তাড়াবি কোথায়? তোদের তো আমার হাতে ধরা পড়তেই হবে। ডাইনি, তুই আমাদের কিছুই করতে পারবি না। আমরা তো তোকে নিজের ইচ্ছাতে এখানে নিয়ে এসেছি। তোর তো দিন শেষ ডাইনি, তোরা আমার কিছুই করতে পারবি না। এরপর ডাইনি যেই না জাদু ছুটতে ধরে, ঠিক তখনই উপকারী গাছ তার জাদু শক্তি দিয়ে তার কুঠোরে ডাইনিকে বন্দি করে। তোরা এখন ডাইনির হাত থেকে মুক্ত। তোরা স্বাধীনভাবে এখন চলাফেরা করতে পারবি। তোমাকে অসংখ্য ধন্যবাদ উপকারী গাছ।